অঙ্কুর বরের কাহিনী খাকুড়। অমাবস্যার অন্ধকার রাত্রি, পাহাড়ে ঢালে জেগে ওঠা পাইন বন খাড়া গম্বুজের সারির মতো ক্রমবর্ধমান স্পর্ধায় যেন আকাশ ছুঁয়ে ফেলতে চাইছে। তারই মাঝে পাহাড়ের ঢাল কেটে বানানো একটা হাত পাঁচেকের সরু কাঁচা রাস্তা সাপের মতো এঁকে বেঁকে সামনের দিকে এগিয়ে গিয়েছে। রাস্তার দুদিকের বড় বড় ঘাস আগাছা রাস্তার অনেকটাই দখল করে নিয়েছে। সেই রাস্তা দিয়েই এখন এই ঘন অন্ধকারেও একজন ছুটছে। বয়স বছর 30-এর মতো, সারা শরীর ঘামে ভেজা, পোশাক ছেঁড়া, কিছু কিছু জায়গায় রক্ত মাখা, ক্লান্ত অবসন্ন পা জোড়া কোনো রকমে দেহের ভার বইছে। যে কোনো মুহূর্তে মুখ তুবড়ে পড়তে পারে সে। মাঝে মাঝে থামছে, পাইন গাছের চূড়ার ফাঁক গলে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে জিভ বের করে প্রাণপণে অতিরিক্ত অক্সিজেন শুষে নেওয়ার চেষ্টা করছে সে। কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য। তারপরেই কিছু মনে পড়তে ভয়ে শিউরে উঠে আবার ছোটা শুরু করছে। আচমকা কাঁচা এবড়ো খেবড়ো রাস্তায় জেগে থাকা পাথরের টুকরোয় হুঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল লোকটা। পড়ল রাস্তার উপরেই, নইলে অন্ধকারে আরেকটু হলেই পাহাড়ের ঢাল গড়িয়ে নিচে পড়ে যেত। রাস্তার উপর চিত হয়ে শুয়েই ডুকরে কেঁদে উঠল। সে কান্নায় যন্ত্রণার থেকেও বেশি হতাশা ছিল। পাহাড়ের শীতল বাতাসে ছড়িয়ে পড়তে লাগলো তার চাপা কান্না। কিন্তু পরক্ষণেই কি একটা মনে পড়তে ধরপড় করে বসে মুখে হাত চাপা দিয়ে জোর করে কান্নার দমকটা থামালো। ভাবখানা এমন যেন এই কান্নার শব্দ শোনা গেলে তার ভারী বিপদ। মুখে হাত চাপা দিয়ে কান পেতে বাধা শেষে কিছু শোনার চেষ্টা করল। কোনো অস্বাভাবিক শব্দ পাচ্ছে কি না তো। পাইন গাছের পাতায় বাতাস লেগে তৈরি হওয়া সনসনে শব্দ ছাড়া আর তো কোনো শব্দই নেই। আরো কয়েক মুহূর্ত বসে রইল স্থির হয়ে। খানিকটা নিশ্চিন্ত লাগছে কি লোকটাকে, কে জানে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। পায়ের পেশি দুটো তীর তীর করে কাঁপছে। যন্ত্রণায় ছিঁড়ে যাবে মনে হচ্ছে গোড়ালির উপরের রক্তটো। একটু বিশ্রাম নিলে ভালো হতো, কিন্তু বিশ্রাম নেওয়ার সময় কই। তাকে পালাতে হবে, পালাতেই হবে। একটা জোরে দম নিল লোকটা। বুকে পাথরের টুকরোর খোঁচা লেগে ব্যথা ব্যথা লাগছে, কিন্তু এসব ভাবনার সময় নেই। প্রায় দৌড়ানোর জন্য এগোতে যাবে, ঠিক তখনই অন্ধকার রাস্তায় কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে পড়ল সে। কথায় বলে অন্ধকারের একটা নিজস্ব আলো রয়েছে, সেটা নাকি আলোয় থাকলে টের পাওয়া যায় না। অনেকক্ষণ অন্ধকারে থাকতে থাকতে আমাদের চোখ আপনা থেকেই সেই আলো সওয়া হয়ে যায়। তখন নাকি অন্ধকারে থাকা বস্তু দৃশ্যমান হয়ে ওঠে সাদা চোখে। লোকটা টের পেল কেউ যেন তার থেকে হাত 15 সামনে কাঁচা রাস্তার ঠিক মাঝখানে উবু হয়ে বসে আছে। ঠিক উবু হয়ে না, শিকারি চিতাবাঘ লাফ দেওয়ার আগে ঠিক যেমন করে বসে থাকে তেমন ভাবেই এত দূর থেকেও এই অন্ধকারেও চোখ জোড়া আর কান এঁটো করা গা শিরশিরে হাসি স্পষ্ট দেখতে পেল লোকটা।
শিরশিরে ভয়ে আর অজানা আতঙ্কে ঘাড়ের ওপরের লোমগুলো আপনা থেকেই খাড়া হয়ে গেল। সে দেখল অন্ধকারে এই জিনিসটা সোজা হয়ে উঠে দাঁড়ালো একটা অদ্ভুত ছন্দে। এই ছন্দ তার চেনা, খুব খুব চেনা। আচমকা তরতর করে ঘামতে লাগলো ও চলে এসেছে এখানেও। তাকে এরা কিছুতেই ছাড়বে না। কিন্তু কিন্তু সে কি এত সহজে নিজেকে ধরা দেবে? কিছুতেই না, কিছুতেই নিজেকে এদের হাতে ছাড়বে না। হঠাৎ করেই একটা ভয়ঙ্কর জেদ চেপে গেল লোকটার মধ্যে। সাথে সাথে লোকটা রাস্তা ছেড়ে বাঁ দিকের ঢাল বরাবর লাফ দিল। পাহাড়ি ঢাল ক্রমশ খাড়া নেমে গেছে নিচে। সেই ঢাল দেহের ভর ধরে রাখতে অসমর্থ হলো। শরীরের ব্যালেন্স হারিয়ে পাহাড়ি ঢাল বরাবর গড়াতে লাগলো সে। হাত পা ছড়ল, মাথা ফাটল, ঠোঁট কাটল, কিন্তু তারপরেও সে থামল না। বলা ভালো, থামতে পারল না। গড়াতে লাগলো ঢাল বরাবর। পাইন গাছের গুঁড়িতে ধাক্কা খেলে মাথা ফেটে চৌচির হবে। হোক, এই ভয়ঙ্করদের হাতে ধরা পড়ার থেকে সেও ভালো। এই করে যদি পালানো যায় এসবের থেকে। আচমকা ধপ করে একটা সমতল ভূমির উপর আছাড় খেয়ে পড়তেই প্রবল যন্ত্রণায় কোঁকিয়ে উঠল সে। কনুইয়ের ওপর পড়েছে। হাড়টা ভাঙল কি? এত সব ভাববার সময় নেই। অনেকটা নিচে নেমে এসেছে, অনেকটা। কোনো মতে প্রবল যন্ত্রণা নিয়ে উঠে দাঁড়াতেই যন্ত্রণা ভুলে থমকে গেল সে। এ কি দেখছে? সামনের দৃশ্য দেখে সে বিহ্বল। কেউ যেন জোর করে তার পা জোড়া মাটির মধ্যে টেনে গেঁথে দিয়েছে। হাত পা সহ সমস্ত স্নায়ু যেন অবশ হয়ে গিয়েছে এক ভয়ঙ্কর আতঙ্কে। এই মুহূর্তে সে দাঁড়িয়ে আছে একটা পাইন বন ঘেরা দোতলা কটেজের সামনে, যার প্রধান দরজার কাচের সার্সির ভেতর থেকে আগুনের হলদেটে আলোর রেশ লোকটার পায়ের কাছে এসে শেষ হয়েছে। আবার আবার এখানে পৌঁছে গেল সে। আর থাকতে না পেরে ধপ করে মাটির ওপর বসে পড়ল। না, আর পালিয়ে লাভ নেই। এরা তাকে পালাতে দেবে না, কিছুতেই দেবে না। সে যত দূরেই যাক, ঘুরে ফিরে পথ হারিয়ে সেই এক জায়গাতেই ফিরে আসছে বারবার, প্রতিবার। ঠিক এমন সময় কটেজের মেন গেট খুলতেই চৌকাঠে লাগানো ঘন্টি থেকে মিষ্টি টুংটাং শব্দ চারদিকে ছড়িয়ে পড়ল। আর তারপরেই সেখানে একটা লম্বা ছায়া দেখা দিল। একজন কটেজের দরজায় এসে দাঁড়িয়েছে। লম্বা আলখাল্লা তার গায়ে। লোকটাকে দেখেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে ঘাড় এক পাশে হেলিয়ে একখানা কান এঁটো করা শীতল হাসি হাসল। এ হাসি দেখলে অতি বড় সাহসীরও বুকের রক্ত আপনা থেকেই জল হয়ে যায়। ছায়ামূর্তি লোকটিকে দেখে হাত নাড়ালো। ঠিক রাস্তাঘাটে পরিচিতের সাথে দেখা হলে আমরা যেমন করি, কিন্তু লোকটি জানে এই হাত নাড়ানোটা আসলে সম্পূর্ণ পরিহাসের টিপ্পনি কেটে তাকে করা। লোকটা টের পেল কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। সে জানে একে। পাহাড়ের ভয়, খাকুড়, যে এতক্ষণ মৃত্যুর মতো বারবার তার পিছু নিয়েছে, যার পাল্লায় একবার পড়লে আর কোনো পরিত্রাণ নেই। আচমকা লোকটির মনে হলো কেউ তার চুলের মুঠি শক্ত করে ধরেছে। তারপর ধীরে ধীরে হেঁচড়ে হেঁচড়ে
কটেজের দিকে নিয়ে যাচ্ছে। লোকটি নিজের হাত পা যেন ছেড়ে দিয়েছে, পা ঘষ্টে হাঁটু ছড়ে যাচ্ছে রাস্তার সামনে রাখা পাথরকুচিতে। মাথার চুল পটপট করে ছিঁড়ে যাচ্ছে, কিন্তু লোকটা আর বাধা দিচ্ছে না, কারণ সে বুঝতে পেরেছে বাধা দিয়ে কোনো লাভ নেই। সে জানে তার কি পরিণতি হতে চলেছে। ধীরে ধীরে লোকটিকে কটেজের মধ্যে ঢুকিয়ে নিতেই আলখাল্লা পরা সেই ছায়া শরীর ধীর পায়ে কটেজের মধ্যে ঢুকে কটেজের দরজাটা ধীরে ধীরে বন্ধ করে নেটের পর্দাটা টেনে দিল। আবছা হলুদ আলোয় প্রধান দরজার সার্সির ওপার থেকে শেষ মুহূর্তেও দেখা যাচ্ছিল তার এক পাশে হেলানো মাথা আর কান এঁটো করা সেই গা শিরশিরে হাসি। সকালের সোনালি রোদ চওড়া জানলা ছাপিয়ে টেবিলের ওপর কোনাকুনি ভাবে পড়ছিল। সাদা মেঘের উৎপাত না হলে হোটেল সানরাইজের ডাইনিং হলের এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা পরিষ্কারভাবে দেখা যায়। উদিচি সেই দিকেই তাকিয়েছিল এক মনে। গরম চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে বনানী মুখের যা এক্সপ্রেশন দিল তাতে বোঝা গেল চাটা অখাদ্য হয়েছে, কিন্তু দাম মোটেও কম নয়। উল্টো দিকে বসা রিতম তার মুখের ভাব লক্ষ্য করে ফিক করে হাসল। কি হলো রে, ভালো হয়নি? বনানী কিছু একটা বলতে গিয়েও থমকে গেল। রান্নাঘরের কালো পর্দা ঠেলে একটি বছর 15 ছেলে বাইরে বেরিয়ে এলো। এক হাতে সুন্দর কারুকার্য করা স্টিলের লম্বা ফ্লাস্ক, এতে খাওয়ার গরম জল রাখা, আর অন্য হাতে একটা ট্রের ওপর রাখা 4টি চীনা মাটির কারুকার্য করা বোল। সে সবকটি জিনিস টেবিলের ওপর নামিয়ে রাখতে রাখতেই বলল, लीजिए आपका थुक्का और कुछ। উদিচি বাইরের থেকে চোখ সরিয়ে বাটিগুলোর দিকে দেখল। নুডলস আর স্যুপের মিক্স কম্বিনেশনে তৈরি পাহাড়ের স্পেশাল এই খাবার থেকে গরম ধোঁয়া বেরোচ্ছিল। রিতম ঘাড় নেড়ে ছেলেটিকে না জানাতে ছেলেটি হাওয়ায় চটির চটাস চটাস শব্দ তুলে রান্নাঘরে ঢুকে গেল। আবার উদিচি আর একবার ডাইনিং হলটা দেখল। হোটেলের মেন গেটের একদিকে রিসেপশনিস্টের কাউন্টার, ঠিক তার পিছনেই দেওয়াল ঘেঁষে দোতলায় উঠে গিয়েছে চওড়া পেঁচানো সিঁড়ি। মেন গেটের আর একদিকে সার সার দেওয়া লম্বা লম্বা চেয়ার টেবিল, হোটেলের বোর্ডারদের খাবার খাবার জন্য। চাটা এত বিচ্ছিরি বানিয়েছে, ভাবছি এই থুপকাটা কেমন হবে কে জানে। বনানীর রিতমের দিকে তাকিয়ে কথাটা বলতেই উদিচি বলে উঠল, তো পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পয়েন্টে দাঁড়িয়ে তুই কি আশা করিস? ফ্লোরিজের চা? এক্স্যাক্টলি। সান্দাকফুতে হোটেলের ডাইনিং হলে বসে বসে এই যে খেতে পাচ্ছিস, এই অনেক, বুঝলি? কয়েক বছর আগে এলে এসবও পেতি না। জাস্ট ভেবে দেখ, সাধারণ জিনিস যা আমরা খুব সহজেই সমতলে পেয়ে যাই, সেটুকুর জন্য এদের কতটা নির্ভর করতে হয় ট্রান্সপোর্টের ওপর। এই শোন, আমি এসব জানি। বনানী একটা থুপকার বাটি টেনে কাউন্টারে বিল মেটাতে থাকা দীপ্তকে হাতের ইশারায় ডাকল। কিন্তু সেটা তো কথা নয়, সব ইনগ্রিডিয়েন্টস যখন দিচ্ছেই তখন একটু ভালো করে বানালে তো পারো। কেন, কালকে রাতে ডিনার তো খেলি, কই তখন তো কিছু বলিসনি। কথাটা বলতে বলতেই রিতমের পাশে এসে বসল রিতমের প্রেমিকা পৃথা। এতক্ষণ ও হোটেলের বাইরে দাঁড়িয়ে ফোনের নেটওয়ার্ক খোঁজার বৃথা চেষ্টা চালাচ্ছিল। গৈরিবাস ছাড়ার পর থেকেই ওদের ফোন নেটওয়ার্ক পরিধির বাইরে।
গরম নুডলস কাঁটা চামচে তুলে মুখের ভেতর চালান করে গরম ভাবে হুঁশহাস করতে করতে কোনো রকমে বলে উঠল বনানী। কি গরম রে বাবা! কাল রাতে যা ঠান্ডা লাগছিল, পুরো জমে যাচ্ছিলাম মনে হচ্ছিল। কোনো রকমে নাক মুখ গুজে লেপের তলে ঢুকতে পারলে বাঁচি। দীপ্ত ওদিকে কাউন্টার থেকে ফিরে বনানীর পাশের চেয়ারটা টেনে বসল। তোরা লাগেজগুলো ঠিকঠাক গুছিয়ে নিয়েছিস তো? আগে থেকে বলে দিচ্ছি ভাই, কিছু ফেলে গেলে কিন্তু আমি আর ফিরতে পারবো না। আমাদের কিন্তু সব বিলিং কমপ্লিট। সকলে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তাদের গোছগাছ মোটামুটি কমপ্লিট, ব্রেকফাস্টটা খেয়েই বেরিয়ে পড়বে। দীপ্ত, বনানী, রিতম, পৃথা আর উদিচি এই 5 জনের গ্রুপ কাল সকালে টামলিং থেকে যাত্রা করে বিকেলের দিকে সান্দাকফুতে পৌঁছেছে। এর মধ্যে দীপ্ত, রিতম, পৃথা আর উদিচি কলেজ দিনের ফ্রেন্ড। যদিও কলেজে পৃথার ডিপার্টমেন্ট অন্য ছিল, কিন্তু রিতমের সাথে প্রেম হওয়ার সুবাদে কখন কিভাবে যে ও ওদের দলেরই একজন হয়ে উঠল তা আলাদা করে ওদের কারও মনে পড়ে না। এদের মধ্যে বনানীকে দীপ্তর প্রেমিকা হিসেবে আউটসাইডার ধরা যেতেই পারে, কিন্তু বনানী মেয়েটা এত মিশুকে যে প্রথম দেখাতেই তুমি থেকে তুই নেমে এসেছিল। কেউ দেখে বলবেই না ওদের সাথে বনানীর এই ট্রিপেই প্রথম দেখা। এই ট্রিপটা পুরোটাই দীপ্ত এক্সিকিউট করছে। ওরা পরশু সকালে এনজেপি নেমেছিল। গাড়ি আগে থেকে ঠিক করাই ছিল। গন্তব্য ছিল মানেভাঞ্জন। মানেভাঞ্জন থেকে ল্যান্ড রোভার ভাড়া করে 13 কিলোমিটার উপরে টামলিংয়ে এসে থেমেছিল। ল্যান্ড রোভারের ড্রাইভার নেপালের ছেলে। তাকে সেদিনের মতো ছেড়ে দিয়ে বলা হয়েছিল পরদিন সকাল 10টায় যেন ফের চলে আসে। আসলে দীপ্তদের ইচ্ছে ছিল পুরো ট্রিপটা পায়ে হেঁটে ট্রেক করবে, কিন্তু বনানী আর পৃথা সেই দলে থাকায় ওরা পায়ে হাঁটার রিস্ক নেয়নি। টামলিং থেকে কালীপোখরি এই 13 কিলোমিটার পথ স্থান বিশেষে বেশ চড়াই। এই রাস্তাটুকু তারা ল্যান্ড রোভারে করেই যাওয়া উচিত মনে করে। তারপর নইলে গাড়িটাকে ছেড়ে সান্দাকফু পর্যন্ত বাকি 6 কিলোমিটার পথ ওরা সকলে ট্রেক করবে। বুদ্ধিটা সকলের মনোপুত হয়। সেই পরিকল্পনা অনুসরণ করে ওরা যখন সান্দাকফু পৌঁছয় তখন বিকেল 4টে। আরো আগে পৌঁছতেই পারত, কিন্তু রিতমের অ্যাস্থমার সমস্যার জন্য মাঝপথে কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়েছিল। এছাড়া জায়গায় জায়গায় জমা বরফ দেখে বনানীর নানান পোজে ছবি তোলার বায়নাক্কা তো ছিলই। আজ ওদের এখান থেকে ফালুট যাওয়ার প্ল্যান। এই রাস্তাটুকু ওরা ট্রেক করেই পাড়ি দেবে। খাবার শেষ করে দীপ্ত ঘড়ি দেখল। 10টা বাজতে 3 মিনিট বাকি। সান্দাকফু থেকে 14 কিলোমিটার সাবারকুম, সাবারকুম থেকে 7 কিলোমিটার ফালুট, মোট 21 কিলোমিটার রাস্তা। হিসেব মতো 6 ঘন্টা লাগার কথা, কিন্তু যেহেতু আমাদের সাথে রিতম আর মেয়েরা আছে তাহলে এক্সট্রা 2 ঘন্টা ধরে রাখলাম নাকি? রিতম একটা আড়মোড়া ভেঙে বলল, সন্ধ্যা 6টা নাগাদ পৌঁছে যাব, তাই না? হ্যাঁ, হোপসো। আরে ভাই, তাহলে দেরি কিসে? চল বেরোই। হোটেলের লোকেদের বিদায় সম্ভাষণ জানিয়ে কাচের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এসে আর একবার কাঞ্চনজঙ্ঘাকে দেখল ওরা। মেঘের দল খেলা করে চলেছে সেখানে। উদিচি পৃথার কাঁধে টোকা মেরে বলল, চাপ নিস না, ফালুট থেকে কাঞ্চনজঙ্ঘা আরও কাছে। কালকের সানরাইজের সময় লেপের আড়ালে না থেকে ভালো করে দেখে নিস। হোটেল চৌহদ্দির বাইরে বরফ জমেছে অল্প। ওরা ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে ফালুটের পথে উঠল। কিন্তু যেই কিছুটা এগিয়েছে ঠিক সেই সময় কেউ ওদের পিছন থেকে ডাকলো, সাবজি, এক মিনিট। হ্যাঁ, 5 জনের দল একসাথে ঘাড় ঘুরিয়ে দেখল হোটেল সানরাইজ থেকে একটা লোক ছুটতে ছুটতে ওদের দিকেই এগিয়ে আসছে। না, কোনো হোটেল স্টাফ নয়। উদিচি এই লোকটিকে একটু আগেই ওদের পাশের টেবিলে বসে চা খেতে দেখেছে। সে বাকিদের মুখের দিকে তাকালো। ওরাও খানিকটা অবাক। লোকটা কাছে আসতেই সকলে দেখলে তার হাতে বনানীর লাল সাদা ডুরে মাফলার কানা।
সেটা সে দীপ্তর দিকে বাড়িয়ে বলল, ये आप लोगों में किसी का है क्या? वो टेबल पर रह गया था। ফর্সা ফ্যাকাশে মুখে মঙ্গলীয় ছাপ স্পষ্ট। চোখের তারা জোড়া ঠিক কালো নয়, বরং নীলচে। উচ্চতা 5'3" বেশি নয়। লোকটির পরনে ভারী শীতের পোশাক। ভাষা হিন্দি হলেও উচ্চারণে স্পষ্ট পাহাড়ি প্রভাব। বনানী হাত বাড়িয়ে মাফলারটা নিল। খানিকটা বিগলিত ভঙ্গিতে বলল, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। आप लोग फालूट जा रहे हैं? লোকটির আচমকা প্রশ্নে দীপ্ত মাথা নেড়ে সম্মতি জানাতেই লোকটি আবার বলে উঠল, पैदल पैदल चलेंगे। হ্যাঁ, আমরা ট্রেকিং করেই যাব। और आप लोगों को जल्दी निकलना चाहिए था। वो जो रास्ता है उस पे बर्फ है। आपके साथ लेडीज लोग हैं, पहुंचने में तो रात हो जाएगा। कोई प्रॉब्लम नहीं होगा, हम पहुंच जाएंगे। পৃথা কথাটা বলতে বলতেই উদিচির দিকে তাকালো। সে এক দৃষ্টে লোকটিকে দেখছে। हाँ, पर रात को पहाड़ी चीता निकलता है ना। পাহাড়ি চিতা? দীপ্ত এবার ঠোঁট কামড়ালো। এই বিপদের কথা তো ভেবে দেখেনি সে। आप लोग एक काम कीजिए, शॉर्टकट ले लीजिए। শর্টকাট? हाँ, ये देखिए, सीधे रास्ते निकलेंगे तो आपको 7-8 घंटे लग जाएंगे। सबरकुम से 1.5 किलोमीटर पहले एक पैदल का रास्ता जंगल के बीच से निकलता है। उससे जाएंगे तो 1.5 घंटे पहले पहुंच जाएंगे। লোকটির কথা শুনে সকলে দীপ্তর মুখের দিকে তাকালো। ওদিকে দীপ্ত পড়ল মহাদ্বিধায়। ল্যাদ খেয়ে বেরোতে গিয়ে একটু বেশি দেরি করে ফেলল তারা। ओके, बहुत शुक्रिया, पर हम सीधे रास्ते से ही जाएंगे। কঠিন স্বরে কথাটা বলেই উদিচি বাকিদের দিকে তাকিয়ে বলল, চল, যেরকম প্ল্যান করা হয়েছিল আমরা ওরকমই যাব। তাই দেরি করে লাভ নেই, অনেকটা পথ হাঁটতে হবে। কিছু দূর এগিয়ে উদিচি ঘাড় ঘুরিয়ে দেখল লোকটা ধীরে ধীরে হোটেলের দরজা ঠেলে ভেতরে ঢুকে যাচ্ছে। কিরে, তখন ওই লোকটার দিকে অমন তাকিয়েছিলি কেন? পৃথার প্রশ্নে উদিচি দূরের পাহাড়ের দিকে তাকিয়ে আনমনে বলল, জানি না, লোকটাকে চেনা চেনা লাগছিল, কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না। বলেছিলাম মেন রাস্তা ধরে চল, সময় লাগতো, কিন্তু এরকম দিগ্ভ্রান্তের মতো হেঁটে চলতে হতো না। তোরা তখন কেউই আমার কথা শুনলি না। কথাটা বলতে বলতে জলের বোতল থেকে জল বের করে সারা মুখে ছিটিয়ে নিল উদিচি। বড় ক্লান্ত লাগছে তার, খিদেও পাচ্ছে। সেই কোন সকালে এক বাটি থুপকা পেটে পড়েছে। পাহাড়ের ঢালে জেগে ওঠা ঘন বনে ছোট বড় নানান ধরনের গাছ। বড় গাছের উঁচু উঁচু ডালপালা আরও অনেকটা উঁচুতে উঠে মাথার ওপর চাঁদোয়ার মতো একটা আবহ তৈরি করেছে। জানা অজানা নানান ধরনের পাখি ডেকে চলেছে এক নাগাড়ে। সেই সঙ্গে রয়েছে নিরবিচ্ছিন্ন ঝিঁঝি পোকার আওয়াজ। বহু দূরের পাহাড়ি ঝোড়ার কলকল শব্দ এখান থেকে অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। জঙ্গলের যে একটা নিজস্ব শব্দ থাকে, সেটা জঙ্গলের মাঝে সশরীরে উপস্থিত না হলে কখনোই টের পাওয়া যায় না। এই জায়গাটা কিছুটা ফাঁকা মতো। মাথার ওপর যে এক টুকরো আকাশ দেখা যাচ্ছে, তাতে সূর্যের দেখা নেই, পরিবর্তে কালো মেঘ জমেছে। সরু পাকদণ্ডেই এঁকে বেঁকে ক্রমশ নিজের গভীর জঙ্গলের বুকে হারিয়ে গেছে। ওরা সকলেই পাকদণ্ডের পাশে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে।
কেবলমাত্র দীপ্তই বসেনি। একটু অপরাধীর ভঙ্গিতে ও দাঁড়িয়ে রয়েছে। সত্যি যদি পথ হারিয়ে ফেলে তারা, তাহলে তার বেশিরভাগ দায় ওর উপরেই বর্তাবে। ওই জেদ ধরেছিল শর্টকাটটা ধরার জন্য, নিজের জন্য নয়, বনানীর জন্য। পৃথা শক্তপোক্ত মেয়ে। বনানী তার সঙ্গে পাল্লা দিয়ে মুখে যতই বড় বড় আওয়াজ দিক না কেন, সে জানে বনানীর এত পথ হাঁটার অভ্যেস একেবারেই নেই। তাছাড়া ভেবেছিল শর্টকাট নিলে তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু এখন যা পরিস্থিতি। আরে তুই এরকম ভাবে বলছিস কেন? দেখ, আমরা তো আর পথ হারিয়ে ফেলিনি। পাকদণ্ডী রয়েছে মানে নিশ্চয়ই এটা কোথাও না কোথাও গিয়েছে। আর লোকটাই বা ভুল বলবে কেন? আমাদের ভুল বলেও লাভটা কি? তাছাড়া আমাদের সাথে মেয়েরা আছে, ওদের কথাও তো ভাবতে হবে। শর্টকাট নিয়ে যদি তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় তাহলে অসুবিধে কোথায়? আমরা যারা নতুন ঘুরছি পাহাড়ে তাদের শর্টকাট নেওয়া উচিত নয়। আফটারঅল কোনো কিছুর জন্যই শর্টকাট নেওয়া উচিত নয় যদি তুমি সে পথে নতুন হও। ক্ষণিকের রিলিফ পরে আমাদের বড় সমস্যা ফেলতে পারে। নাও ইউ সি উই আর লস্ট। এ ভাই 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 ভাই, বেকার রিয়াক্ট করছিস। সামনেই কোনো না কোনো গ্রাম পেয়ে যাব, দরকার হলে একটা হোমস্টেতে রাত কাটিয়ে নেবো না হয়। 3টে বাজে, আর ঘন্টা দুয়ের মধ্যেই পাহাড়ে অন্ধকার নামবে। আর আকাশের অবস্থা দেখেছিস, মেঘ করেছে। সেই একটার সময় শর্টকাট ধরেছিস, এখনো পর্যন্ত একটা লোক চোখে পড়েছে তোর? কথাটা শেষ করার আগেই পাশে বসে থাকা পৃথা উদিচির কাঁধ খামছে ধরল। অবাক উদিচি পৃথার দৃষ্টি অনুসরণ করে দেখল ওদের থেকে হাত 15 নিচে পাকদণ্ডী বরাবর একজন বুড়ি দাঁড়িয়ে ওদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। সকলেই অবাক, বুড়িটা কখন এলো? ওরা যেখানে বসেছিল সেখান থেকে পাকদণ্ডীর ওপরে নিচে অনেকটা পথই দেখা যাচ্ছিল। বুড়িটা এতটা পথ উপরে উঠে এলো, অথচ ওরা কেউ খেয়ালই করলো না। আশ্চর্য। মুখ দেখলে বোঝা যায় না বুড়িটা মঙ্গোলীয় কিনা, তবে পোশাক দেখে স্থানীয়ই মালুম হয়। মাথায় আধ পাকা চুল এক টুকরো কাপড় দিয়ে আলগাভাবে ঢাকা, কাঁধে একখানা ঝোলা, মুখের ফর্সা চামড়ার ওপর অসংখ্য বলিরেখার ছাপ। চোখের দৃষ্টি কেমন যেন ছানি পড়ে ঘোলাটে। এক হাতে চড়াই উতরাইয়ের সুবিধার্থে একটা গাছের ডাল ধরা। বুড়িটা কিছুক্ষণ তাকিয়ে রইল ওদের দিকে। ঘোলাটে চোখের দৃষ্টিতে কেমন যেন একটা শীতল অন্তর্ভেদী ক্ষমতা। সেই চোখের দিকে তাকালে এক ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ে আপনা থেকেই। বেশ কয়েক মুহূর্ত ওদেরকে আপাদমস্তক নিরীক্ষণ করার পর বুড়িটা ধীরে ধীরে লাঠি ঠুকে ঠুকে উপরে উঠে আসতেই রিতম গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। এক মিনিট শুনিয়ে। বুড়িটা ওদের পার করতে যাবে, ঠিক এমন সময় রিতম বুড়িটাকে ডেকে উঠল। ये रास्ता फालूट जाता है क्या? বুড়িটা কিছু না বলে কিছুক্ষণ রিতমের মুখের দিকে তাকিয়ে রইল সেই অস্বস্তি ভরা দৃষ্টি হেনে। তারপর বিড়বিড় করে যা বলল তা শুনে সকলে অবাকই হলো। রাস্তা খো গয়া হ্যায় ক্যা? রিতম উদিচির দিকে একবার তাকিয়ে সম্মতিসূচকভাবে মাথা নাড়াতেই বুড়িটা নিজের ফ্যাঁস ফ্যাঁসে ধরা গলায় বলে উঠল, पहाड़ी में रास्ता नहीं खोना चाहिए। अगर एक बार रास्ता खो गया तो वो तुम्हें ढूंढ लेगा। এক্সকিউজ মি। বনানী এবার স্বভূমিকায় অবতীর্ণ হলো। आसपास कोई गांव है क्या? বুড়িটা এবার বনানীর মুখোমুখি। একটা বোটকা গন্ধ ছাড়ছে বুড়ির সারা গা দিয়ে। বনানীর কেমন বমি পেল আচমকা। सूरज ढलने से पहले लौट जाओ कोई महफूज जगह, वरना खाक उड़ा जाएगा। ফাঁকু?
খাকুর আবার কি? দীপ্ত প্রশ্নটা করতে করতে এমনভাবে হেসে উঠল যেন ভারী মজা পেয়েছে সেই নাম শুনে। কিন্তু বুড়ি হাসল না, বরং দীপ্তর হাসি দেখে একটা পরিহাসের বক্ররেখা খেলে গেল তার অসংখ্য বলিরেখার ভাঁজে লুকিয়ে থাকা ঠোঁটের কোলে। চোখে রোদ লাগলে যেমন আমরা কপালের সামনে হাত ঘেরে দূরের বস্তুকে দেখার চেষ্টা করি, বুড়িটাও তেমন কপালের সামনে হাত ঘেরে আকাশের দিকে তাকিয়ে কি যেন খুঁজতে লাগলো কয়েক মুহূর্ত। ওদিকে ততক্ষণে আকাশে কালো মেঘ আরো যেন ঝুলে এসেছে উপত্যকা জুড়ে। বুড়ি কপাল থেকে হাত সরিয়ে ধীর পায়ে একেবারে দীপ্তর মুখোমুখি এসে দাঁড়ালো, এত কাছে যে দীপ্ত বুড়ির ছানি পড়া চোখের তারায় নিজের প্রতিচ্ছবিটুকুও দেখতে পাচ্ছে। বিশ্রী বোটকা গন্ধটা বিকটভাবে ছাড়ছে বুড়ির গা থেকে। দীপ্ত আর চোখে বাকিদের দিকে তাকালো। ওরা সকলেই অবাক হয়ে বুড়ির দিকে তাকিয়ে বুড়ি এবার হাতের ইশারায় দীপ্তকে ঝুঁকতে বলল। দীপ্ত অবাক, এসব আবার কি? দীপ্ত দেখল বুড়ি আবার তাকে ঝোঁকার ইশারা করছে। দীপ্ত এক রাশ বিরক্তি নিয়ে সামনের দিকে ঝুঁকতেই বুড়ি ফিস ফিস করে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে পরিষ্কার বাংলায় বলে উঠল, ঠাকুর হলো ভাই, বুঝলে সাবসি, ঠাকুর হলো ভাই। চমকে উঠে দুপা পিছিয়ে গেল দীপ্ত। বুড়ির ফ্যাস ফ্যাসে গলার স্বরে এমন কিছু ছিল যা শুনে উপস্থিত সকলেই চমকে উঠল। বুড়িটা সকলকে আবারও অবাক করে দিয়ে জড়তাবিহীন শুদ্ধ বাংলায় বলে উঠল, প্রতি অমাবস্যায় সূর্য ডুবলেই পাহাড়ের জঙ্গলে জেগে ওঠে ঠাকুর, পাহাড়ের ভয়, তার শিকার হলো পাহাড়ের দিকভ্রষ্ট পথিক। পাহাড়ের অনেকে গোপনের সাধনা করে, এর বশ্যতা মানলে এ তোমার ইচ্ছে পূরণ করবে। বদলে বদলে একে শুধু শিকারের যোগান দিতে হবে। তবে আজকাল পাহাড়ের লোকেরা অনেক সচেতন। অমাবস্যার রাতে পাহাড়ের পথে কেউ বেরোয় না, বেরোলে ঠাকুর তাদের পথ ভুলিয়ে নিজের কাছে টেনে নিয়ে যাবে। সেই ভ্রম দৃষ্টিতে অদ্বিতীয়, একবার তার নাগালে গেলে কেউ বেঁচে ফেরে না, কেউ না, কেউ না। আজ সূর্য ডুবলেই পাহাড়ের কেউ আর বেরোবে না অচেনা পথে, কারণ আজকের রাত ঠাকুরের রাত। ও বাবা! বুড়িটা কথা শেষ করার সঙ্গে সঙ্গেই পৃথা হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ল, যেন ভারী মজার জিনিস সে শুনল এক্ষুনি। সেই হাসি বাকিদের মুখেও সংক্রমিত হলো, শুধুমাত্র উদিচি ছাড়া। বুড়ির কথা শুনে এক অদ্ভুত চোরাগোপ্তা অস্বস্তি হচ্ছে তার। পৃথা হাসি থামিয়ে বলল, ও বুড়িমা, কি গল্প শোনালে! থ্যাংক ইউ গো, এই গল্পটা ভারী এন্টারটেনিং, কিন্তু আমরা একদম ভয় পেলাম না। যাই হোক, অনেক দেরি হলো আমাদের এবার উঠতে হবে। মনে হয় 2 ঘন্টার মধ্যেই ফালুট পৌঁছে যাব। কথাটা বলতে বলতেই পৃথা নিজের লাগেজ তুলে নিল কাঁধে। এই উদিচি, তুই আসবি নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের প্রলাপ শুনবি? রিতম কথাটা বলে পাকদণ্ডি বরাবর কিছুটা নেমে গেল, কিন্তু উদিচি অন্যমনস্ক হয়ে রইল। ওদিকে কালো মেঘ আরো কালো করে ঝুলে এসেছে উপত্যকায়। গাছের গোড়ায় দিনের আলো সরে
আবছা অন্ধকার দেখা দিয়েছে ধীরে ধীরে। বৃষ্টি নামবে, ওদের তাড়াতাড়ি পা চালাতে হবে। সকলে সারি দিয়ে পাকদণ্ডি বরাবর নামছে। সবশেষে উদিচি, ধীর অথচ সাবধানী পদক্ষেপ। ঠিক এমন সময় একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে আসতেই সকলে এক লহমায় চমকে পিছনে ঘুরল। বুড়িটা ওই উঁচুতে দাঁড়িয়ে কাঁপছে। তারপর কাঁপতে কাঁপতে ওদের দিকে বাম হাতের তর্জনী উত্তোলন করে অভিশাপ দেওয়ার ভঙ্গিতে চিৎকার করে বলছে, মরবি মরবি, তোরা সবাই মরবি। ও তোদের গন্ধ পেয়ে গেছে এতক্ষণে, গন্ধ 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 পেয়ে গেছে তোদের গন্ধ। কথাগুলো বলেই জিভখানা বের করে ভয়ঙ্করভাবে হেসে উঠল বুড়িটা। এই আবছা অন্ধকার পাহাড়ি বনের মধ্যে দাঁড়িয়ে বুড়িকে ওইভাবে হাসতে দেখে একটা শিরশিরে ভয় ছড়িয়ে পড়ল ওদের সকলের মধ্যে। কি ভয়ঙ্কর দেখতে লাগছে বুড়ির ওই বলি রেখায় জর্জরিত মুখখানা। মরবি 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 মরবি। পরক্ষণেই উল্টো দিকে মুখ করে ঊর্ধ্বশ্বাসে চড়াই বরাবর চিৎকার করে ছুটতে লাগলো বুড়িটা। যতক্ষণ পাকদণ্ডির বাঁকে বুড়িকে দেখা গেল, সে না তার চিৎকার থামালো না তার ছোটা থামালো, যেন প্রাণ ভয়ে পালাচ্ছে ঊর্ধ্বশ্বাসে। মরবি 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 মরবি। উদিচি অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে রইল। কে বলবে একটু আগেই বুড়িটা লাঠি টুকে টুকে হাঁটছিল। এসব কি হচ্ছে? রিতম তার পিছন থেকে পরিহাসের ছলে বলে উঠল, ছাড় তো, চলে আয়। বলেছিলাম না, পুরো সাইকো মাল শালা। বেশ অনেকক্ষণ আগেই অন্ধকার নেমেছে পাহাড়ি উপত্যকায়, সেই সঙ্গে বৃষ্টিও। অমাবস্যার মেঘলা আকাশে চাঁদ থাকার কথা নয়, তাই অন্ধকার আজ আরো বেশি গাঢ়, আরো বেশি কালো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। ঝিঝি পোকার ডাকের সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ আর পাইন পাতা থেকে অনবরত বৃষ্টির ফোঁটা পড়ার টুপটাপ শব্দ মিশে এই অন্ধকার রাত্রে অদ্ভুত এক সুরেলা সিম্ফনি তৈরি হয়েছে। আকাশ পরিষ্কার থাকলে পাহাড়ি ঢালে ক্রমশ উঁচু থেকে নিচু হয়ে যাওয়া পাইন গাছের অন্ধকার গোড়ায় চাক চাক জোনাকি জ্বলতে দেখা যেত। পাঁচজনের সেই দলটা বর্ষাতি গায়ে দাঁড়িয়ে আছে পাইন বনের ভেতরে একটা পরিত্যক্ত রাস্তার উপরে। রাস্তার দুধারে ঘাসের ওপর বরফ জমেছে। ভারী বৃষ্টি হলে এই বরফ গলে যাবে। কাঁচা রাস্তায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে। টর্চ লাইটের উজ্জ্বল সাদা আলো বিদ্যুতের ফলার মতো অন্ধকার পরিবেশের বুক চিরে সামনের একটা ক্ষয়িষ্ণু টিনের বোর্ডের উপর গিয়ে পড়েছে। দুটি ঘুম ধরা বাঁশের কাঠামোর ওপর কোনো রকমের ঠেকনা দিয়ে আটকে রয়েছে সেই টিনের বোর্ডখানা। অযত্নে মরচে পড়া বোর্ডটির বেশিরভাগ লেখা আজ বোঝা যায় না, শুধু শেষের একটি ইংরেজি হোমস্টে শব্দ ছাড়া। আর এই শব্দটাই ক্ষুধার্ত, ক্লান্ত, অবসন্ন, প্রায় দিশেহারা এই দলটির জন্য বিশল্যকরণী বটিকার মতো। বৃষ্টির বেগ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, সেই সাথে পাহাড়ি হাওয়ার বেগ তো রয়েছে।
সকলেই ভিজে একসাথে। দীপ্ত বোর্ডটা দেখে চেঁচিয়ে উঠল, ওহ থ্যাংক গড, রাতে মাথা গোজার একটা আস্তানা পাওয়া গেল। না আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল। পৃথা বৃষ্টিতে ভিজে আর ঠান্ডা হাওয়ার প্রকোপে প্রায় ঠকঠক করে কাঁপছিল। সে বলে উঠল, কি ঠান্ডা, প্লিজ তাড়াতাড়ি চল, যা বৃষ্টি হচ্ছে। হোমস্টের মালিক না দরজা লাগিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। আচমকা উদিচি হাতে টর্চ লাইটের আলোটা হোমস্টের হোর্ডিং বোর্ড থেকে সরিয়ে ঠিক তার পেছনেই জেগে থাকা পাইন বনের গুঁড়িগুলোর দিকে নিক্ষেপ করল। উজ্জ্বল সাদা আলো কালো জঙ্গলের বুক চিরে আরো অনেকটা গভীরে ঢুকে গেল। কিরে, কি হলো? পাইন বনের দিকে আলো ফেলছিস কেন? কিছু দেখলি? রিতম অবাক হয়ে উদিচির দিকে তাকালো। উদিচি অস্বস্তি ভরা গলায় বলে উঠল, জানি না, মনে হলো কাউকে নড়তে দেখলাম। ভগবান, তুই পাগল হলি নাকি? এখানে হাতে টর্চ নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? তাড়াতাড়ি চল। আরে বাবা, ঝোড়ো হাওয়া বইছে, তার উপর বৃষ্টি, নিশ্চয়ই পাইন গাছের পাতাগুলো নড়েছে। চল চল চল। দীপ্ত উদিচির হাত থেকে টর্চ লাইটটা নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। ওর পিছন পিছন বাকিরা। শুধু উদিচি সেই অন্ধকার পাইন বনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সেও দলের পিছু নিল। পাইন গাছের পাতা কি নড়ছে, কিন্তু সে যেন স্পষ্ট দুটো সাদা চোখ দেখতে পেল। সে কি ভুল দেখলো এত? বৃষ্টির জলে ছপাক ছপাক শব্দ তুলে দলটি যখন রাস্তার শেষ মাথায় পৌঁছল, দেখা গেল ঘন পাইন বনের ঘেরা টোপে হঠাৎ করেই কালো দৈত্যের মতো জেগে উঠেছে একটা কাঠের তৈরি দোতলা কটেজ বাড়ি। টর্চ লাইটের সাদা আলো সরাসরি গিয়ে ধাক্কা মারছে কটেজের গায়ে। রাস্তাটা কটেজে মিশলেও মাঝে একখানা বেড়া তাদের পথ আটকেছে। গাছের ডাল আর কাঁটা ঝাড় দিয়ে তৈরি এই বুক পর্যন্ত উঁচু বেড়াগুলো শিয়াল, ভাম, বন বিড়াল আটকানোর জন্য পাহাড়ে প্রায় প্রতি ঘরেই দেখা যায়। বেড়ার মাঝখানে একটা ছোট্ট গেট, তাতে আবার কালো কালো কাপড়ের টুকরো, লাল সুতো আর কতকগুলো ছোট ছোট ঘণ্টা ঝোলানো, ঠিক যেমন ভাবে কোনো দরগা বা পীরের থানে বাঁধা থাকে। দীপ্ত বেড়ার দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে টুংটাং করে ঘণ্টাগুলো মৃদু শব্দে বেজে উঠল। বৃষ্টি তখনও ভালোই জোরে হচ্ছে। দলটি ধীরে ধীরে কটেজের সামনে এসে দাঁড়ালো। অন্ধকার কটেজের গায়ে দীপ্তর হাতের জোরালো টর্চের আলো খেলা করছিল। কটেজটা বেশ পুরানো। বাইরের কাঠের দেওয়ালে শ্যাওলার ঝোপ আর কিয়দংশে গুণ ধরা দেখে বোঝা যায় এখানে যত্নের অভাব রয়েছে। অবশ্য থাকাই স্বাভাবিক। এই নির্জন নিরিবিলি জায়গায় হোমস্টে বানালে পর্যটক পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। ভেতরটা অন্ধকার। বড় বড় কাচের জানলা ভেতর থেকে নেটের পর্দা দিয়ে ঘেরা, তাই বোঝা যাচ্ছে না ভিতরের দৃশ্য। প্রধান ফটকের কাছে পৌঁছতে গেলে 2-3টে সিঁড়ির ধাপ পেরিয়ে একটা প্ল্যাটফর্মের মতো অংশে উঠতে হয়। দুদিকটা ব্যালকনির মতো রেলিং দিয়ে ঘেরা। মাথার উপর ঢালু ছাদে মরচে ধরা টিন গোলে জলের ফোঁটা চুইয়ে প্ল্যাটফর্মের কাঠের মেঝে বিছিয়ে দিচ্ছিল। সকলে ধীরে ধীরে প্ল্যাটফর্মের ওপর উঠে আসতেই টর্চ লাইটের আলোয় দেখা গেল মেন দরজার বাইরে একটা পিতলের ছোট্ট ঘণ্টি ঝুলছে। পৃথা কাঁপতে কাঁপতে ঘণ্টিটা বাজাতেই সেই চিরাচরিত প্রকৃতিতে এক নিরবিচ্ছিন্ন বিসদৃশ শব্দভ্রম সৃষ্টি হল।
আহ, কি করছিসটা কি? কি আবার, সারা রাত এইভাবে ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকবি নাকি? ডাকতে হবে না মালিককে? কেউ নেই মনে হচ্ছে ভেতরে। খানিকটা হতাশার ভঙ্গিতে দীপ্ত কথাটা বলতেই সকলে টের পেল চারদিকটা যেন আচমকাই বড় চুপচাপ। থেমে গেল পৃথার হাতের ঘণ্টার ধ্বনি। কি ব্যাপার বলতো, হঠাৎ চারিদিক এত নীরব ঠেকছে কেন? কারণ বৃষ্টিটা হঠাৎ করেই থেমে গেছে। দীপ্ত বাইরের দিকে টর্চের আলোটা নিক্ষেপ করতেই দেখা গেল সত্যি বাইরে আর এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না। শব্দ বলতে পাহাড়ের ঢাল থেকে গড়িয়ে পড়া জলধারার কলকল শব্দ আর ঝিঁঝি পোকার ডাক। আচমকা কি একটা মনে হতেই উদিচি ঘরের ভেতর তাকালো। সে অবাক, দরজার ওপারে আচমকা হালকা হলুদ বর্ণের আলোর আভা। গাইজ 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 গাইজ, সামওয়ান ইজ কামিং। উদিচির কথায় ঘাড় ঘোরাতেই সকলের মুখে একটা প্রশান্তির হাসি ফুটল। একজনের ছায়া দেখা গিয়েছে দরজার ওপারে। কাঠের দরজায় কলকবজা খোলার ক্যাঁচকোঁচ শব্দও পাওয়া যাচ্ছে। থ্যাংক গড কেউ একজন এলো। আমি তো ভেবেছিলাম। বনানীর কথাটা মাঝ পথেই থেমে গেল, কারণ ততক্ষণে প্রধান দরজাটা খুলে গিয়েছে। আর আধা অন্ধকারে দরজার মুখেই যাকে দেখা গেল তার মুখের দিকে তাকাতেই সকলের মধ্যে আচমকাই একটা শিরশিরে অস্বস্তি ছড়িয়ে পড়ল। দরজার ওপারে মোমবাতি হাতে দাঁড়িয়ে এক বৃদ্ধা, পরনে ঢোলা আলখাল্লার মতো কিছু, তার ওপর একটা কালো রঙের লম্বা হাউসকোট। বৃদ্ধা যেমন রোগা ঠিক তেমনই লম্বা। মাথায় যে কয়টি সাদা চুল রয়েছে তা পরিমাণে এত কম যে বেঁধে রাখা খোপা ঘাড়ের কাছে লিচুর মতো ঝুলছে। বুড়িটার এক হাতে মোমবাতি আর অন্য হাতে একটা ওয়াকিং স্টিক। সেই হাতের কোঁচকানো চামড়ার ফাঁক গলে প্রকট হয়ে ওঠা নীল নীল শিরাগুলো এই আবছা অন্ধকারেও স্পষ্ট। চোখ জোড়া অস্বাভাবিক রকমের ঘোলাটে। এক লহমায় দেখলে বাঁশি মরার মতো সেই দৃষ্টি শূন্য বলে মনে হয়। লম্বা টিকালো নাক, যা পাহাড়ের লোকেদের একদমই দেখতে পাওয়া যায় না। আর মুখের চামড়ায় অজস্র বয়সের ভাঁজ। সবার আগে দীপ্ত এসে দাঁড়ালো। अच्छा वहाँ बाहर एक साइन बोर्ड लगा हुआ था, ये होम स्टे है ना? বুড়িটা কিছুই বলল না, বরং সেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল দীপ্তর দিকে। সেই শীতল শূন্য দৃষ্টির দিকে তাকাতে দীপ্তর বড় অস্বস্তি হতে লাগলো। दरअसल हमें फालूट तक जाना था, पर ये बारिश होने की वजह से हम लोग रास्ता। यहाँ पर आज रात रहने के लिए घर मिलेगा? বুড়ি মুখে কিছু বলল না, বদলে ধীরে ধীরে একপাশে ঘাড় হেলিয়ে সোজা করল। ইঙ্গিতে বোঝা গেল পাওয়া যাবে। বুড়িটা দরজা ছেড়ে একপাশে সরে দাঁড়াতেই সকলে একে একে ঘরের মধ্যে ঢুকে এলো। আর ঠিক তখনই আচমকা এমন এক ঘটনা ঘটল যা দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল উদিচি। পরপর সকলে ঘরের মধ্যে ঢুকছে। এই ঢোকার সময় আচমকা দীপ্তর হাতের টর্চ লাইটটা জ্বলে উঠতেই উজ্জ্বল সাদা আলো গিয়ে পড়ল বুড়ির পায়ের উপর। আর সেই আলোয় যা দেখল তাতে এক মুহূর্তের জন্য উদিচির ঘাড়ের লোম আপনা থেকেই দাঁড়িয়ে গেল। মানুষ জিমন্যাস্টিক দেখালে যেমন হাতের ওপর ভর দিয়ে উলম্বভাবে শরীরের ভার ধরে রাখে, এক মুহূর্তে উদিচির মনে হলো বুড়িও যেন একইভাবে দুটো হাতের ওপরে দেহের ভার ধরে রেখেছে। যেখানে পা থাকার কথা সেখানে দুটো হাত, নিকষ কালো একজোড়া হাত।
দৃশ্যটা স্থায়ী হলো কয়েক মুহূর্ত মাত্র। তারপরে আবার সব স্বাভাবিক। শেষে থাকা উদিচি চোখ কচলে বুড়ির মুখের দিকে তাকালো। বুড়ি তার দিকেও সেই একই শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। একে একে সকলে ঘরের ভেতরে ঢুকতেই বুড়ি দরজায় ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দিল। বাইরের সমস্ত কোলাহল, ঝিঁঝি পোকার ডাক, পাইন পাতা থেকে ঝরে পড়া টুপটাপ বৃষ্টির ফোঁটা, পাহাড়ি ঢাল বেয়ে গড়িয়ে পড়া বর্ষার জলের কলকল শব্দ, সব যেন দরজাটা বন্ধ করার সঙ্গে সঙ্গেই আচমকা কোনো এক মায়া বলে উধাও হয়ে গেল। ঘরের ভেতরটা এত নিস্তব্ধ, এত শান্ত যে মনে হচ্ছিল বাইরের কোনো শব্দই চৌকাঠের ভেতরে এসে আর জীবিত নেই। চাইলে যেন ওরা নিজের হৃৎপিণ্ডের দুপুকুনিটুকুও শুনতে পাবে। বনানী রিতমের কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, এই কেমন একটা গন্ধ না, ঠিক যেন চাপা বোটকা গন্ধ। উদিচি ঘরের মধ্যে ঢুকেই টের পেয়েছে ব্যাপারটা। একটা বিশ্রী চাপা গন্ধ। অনেকদিন দরজা জানলা বন্ধ থাকলে আর সেই ঘরের ভেতর ইঁদুর পচে বাতাস ভারী করে তুললে ঠিক এমন ধরনের গন্ধই পাওয়া যায়। রকস্যাকগুলো নামিয়ে ওরা বর্ষাতিগুলো খুলে ফেলতেই কাঠের মেঝের অনেকটা ভিজে গেল। মোমবাতির হলদেটে আলো ঘরের ভেতরের অন্ধকার দূর করতে পারছে না। এই মুহূর্তে তারা যেখানে দাঁড়িয়েছিল সেটা অনেকটা চওড়া করিডোরের আদলের। মোমবাতির হালকা হলুদ আলোর পরিধিতে দেখা যাচ্ছে দরজার এক পাশেই একটা উঁচু কাঠের ডেস্ক, খানিকটা অফিসের রিসেপশনিস্ট টেবিলের আদলে। বুড়িটি সেই ডেস্কের উপর মোমবাতিটা রেখে ঠুকঠুক করে লাঠি ঠুকে ঠুকে ডেস্কের পিছনে গিয়ে দাঁড়ালো। বুড়ির ছায়া পিছনের কাঠের দেওয়ালে গিয়ে পড়েছে। সেখানে একটা বড় ফটো ফ্রেমে অনেকগুলো ছোট ছোট ছবি দিয়ে একটা কোলাজ মতো বানানো। कितना खर्चा है? ডেস্কের উল্টো দিক থেকে একটা অত্যন্ত ফ্যাস ফ্যাসে স্বর ভেসে আসতেই উদিচির আচমকা ঘোর কাটল। দেখল বুড়ি ওদের মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করেছে। নিজেদের মধ্যে আলোচনা করে ওরা জানালো এই মুহূর্তে ওদের দুটো ঘর হলেই চলে যাবে। বুড়িটি কাঁপা কাঁপা হাতে ড্রয়ার টেনে দুটো চাবি বের করে আনলো। তারপর ড্রয়ারের ভেতর হাতড়ে আর একটা মোমবাতি বের করে আলোটা জ্বালাতে জ্বালাতে বলল, ऊपर 2 घर है, मुझे कुछ वक्त दीजिए, मैं थोड़ा साफ कर देती हूँ। आप खुद करेंगे? বনানী অবাক হয়ে প্রশ্নটা করতেই বুড়ি আচমকা একপাশে ঘাড় হেলিয়ে একটা কান এঁটো করা হাসি হাসল। जी। ডেস্কের উল্টো দিকে করিডোরের দেওয়াল লাগোয়া একটা অন্ধকার সরু খোপ ছিল। বুড়ি মোমবাতি হাতে সেদিকে এগিয়ে যেতেই সকলে দেখল সেই খোপের ভেতরে একটা কাঠের সিঁড়ি। ধাপে ধাপে বুড়ি উঠছে আর ওয়াকিং স্টিকের চাপে একটা কেঠো ভোঁতা আওয়াজ ছড়িয়ে পড়ছে অন্ধকার ঘরের বাতাসে। একটু পরে বুড়িকে আর দেখা না গেলে হঠাৎ মাথার উপরে কাঠের ছাদে সেই একই ওয়াকিং স্টিকের আওয়াজ। তার মানে বুড়ি উপরে পৌঁছেছে। এই কিরকম একটা ভুতুড়ে ভুতুড়ে ফিল হচ্ছে না? কথাটা বলতে বলতে ডেস্কের পাশের বেঞ্চিতে বসলো পৃথা। একটা আরামের শব্দ বেরিয়ে এলো ওর গলা থেকে। উফ বাবা, কতক্ষণ পরে বসলাম। বনানীও গিয়ে ওর পাশে বসলো। পা দুটো মনে হচ্ছে খুলে যাবে। এরপর চটপট কিছু একটা খেয়ে টানা ঘুম দেব।
তারপর হঠাৎ যেন কিছু মনে পড়ল, এমন ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ রে, এত রাতে কিছু খাবার পাবো? দীপ্ত উত্তর না দিয়ে হাতের তালুতে টর্চ লাইটটা ঠুকতে লাগলো। যা বাবা, এ কি রে, এখনই তো জ্বলছিল, আবার কি হলো? অনেক কসরত করেও দীপ্ত আলো জ্বালাতে পারল না টর্চের। একটা বিরক্তির শব্দ বেরিয়ে এলো। কি আশ্চর্য, খারাপ হয়ে গেল নাকি? উদিচি দেখল মেঝেটা কাঠের হওয়ায় চলতে গেলেই কেমন একটা মচমচ করে উঠছে। সে বাকিদের দিকে ফিরল। আচ্ছা, তোদের ব্যাপারটা একটু অন্যরকম লাগছে না? অন্যরকম মানে? আবছা অন্ধকারে রিতমের মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা গেল সে খানিকটা অবাক হয়েছে উদিচির কথা শুনে। উদিচি চুপ করে রইল। সে যা অনুভব করছে সেটা মুখে বলে বোঝানো যাবে না। একটা অদ্ভুত চাপা অস্বস্তি হচ্ছে এখানে এসেই। অন্ধকার কটেজ, এই সর্বগ্রাসী নীরবতা, কটেজের এই বোটকা বিশ্রী গন্ধ, বুড়ির আচরণ, ওই অদ্ভুত ঘাড় হেলিয়ে কান এঁটো করা হাসি। ওর ষষ্ঠ ইন্দ্রিয় কেন জানি বারবার বলছে গোটা ব্যাপারটা আপাত দৃষ্টিতে সাধারণ হলেও কিছু একটা ভুল আছে, আছেই। আচ্ছা, ওদের কি এই হোমস্টেতে আশ্রয় নেওয়া উচিত হয়েছে? এখানে আশ্রয় নিয়ে কিছু ভুল করে ফেলেনি তো? ঠিক এমন সময় ওর চোখের সামনে ফুটে উঠল একটি দৃশ্য। একজন বুড়ি পাকদণ্ডের উপরে দাঁড়িয়ে প্রায় কাঁপতে কাঁপতে তর্জনী তুলে ওকে নির্দেশ করে বলছে, মরবি 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 মরবি। আচ্ছা, ওদের নিজেদের শরীরের গন্ধটা ঠিক কেমন? এই কটেজের বদ্ধ বাতাসের মতো, এমন দম বন্ধ করা বোটকা গন্ধ। হঠাৎ এই পিনপতন নিস্তব্ধতার মধ্যে অন্ধকার করিডোরের শেষ মাথা থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতেই চমকে উঠল সকলে। কাঠের পাটাতনের ওপর দিয়ে কোনো ভারী বস্তু টেনে আনলে এক ধরনের যেমন মচমচ শব্দ তৈরি হয়, এই শব্দটাও তেমনই। কিছু একটা ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। বনানী আর পৃথা একসাথে দুজনে ছিটকে উঠে পড়ল। এই কটেজে আরো কেউ রয়েছে, অন্য পোর্টার। কই, একটু আগেও তো সেটা বোঝা যায়নি। আর এরকম শব্দই বা হচ্ছে কিসের? মোমবাতির আলোর একটা নির্দিষ্ট পরিধি রয়েছে, তার বাইরে কিছুই বোঝা যায় না। এক্ষেত্রেও তাই হলো। বনানী আর পৃথা ভয় পেয়ে এক পা করে পিছিয়ে এলো। একটা না বলা ভয় ছড়িয়ে পড়েছে ওদের মধ্যে ধীরে ধীরে। দীপ্ত হাতের তালুতে জোরে জোরে টর্চটা ঠুকতে লাগলো। না, কোনোভাবেই জ্বলছে না। ওদিকে ততক্ষণে শব্দের উৎসটা অন্ধকার থেকে বেরিয়ে আলোর বৃত্তের পরিধির মধ্যে জায়গা করে নিয়েছে। একটা হুইল চেয়ার। না, শুধু হুইল চেয়ার তো নয়, কেউ একটা শরীর এলিয়ে বসে আছে হুইল চেয়ারের উপরে। ওই তো চাপা গোয়ানির মতো আওয়াজও ভেসে আসছে। উদিচি এক মুহূর্ত দেরি না করে ডেস্ক থেকে মোমবাতিটা তুলে লোকটার মুখের সামনে ধরতেই একটা বিশ্রী খ্যাঁক খ্যাঁক শব্দ করে হেসে উঠল লোকটা। একে হুইল চেয়ারে যে এলিয়ে পড়ে আছে, বড় জোর তার বয়স 13 কি 14। শরীর এতটাই রুগ্ন যে দেখলে মনে হবে শরীরটা হুইল চেয়ারের সঙ্গে প্রায় মিশে গিয়েছে। কোলের উপরে রাখা বাঁশের কঞ্চির মতো রুগ্ন হাত দুটো তীর তীর করে কাঁপছে। ন্যাড়া একপাশে হেলানো চোখ দুটো
অক্ষিকোটর থেকে যেন ঠিকরে বাইরে বেরিয়ে পড়ছে। সেই চোখে ছোট্ট গোলমরিচ দানার মতো আটকে থাকা তারা জোড়া ছাদের দিকে নিবদ্ধ। গাল বসে গিয়ে নিচের চোয়াল একপাশে বেঁকে গিয়েছে, আর ঠোঁটের কষ থেকে ক্রমাগত লালা বেরিয়ে বুকের কাছটা ভিজিয়ে দিচ্ছে। এরকম অথর্ব পঙ্গু কোনো ব্যক্তি যে গলা জিভ বের করে খ্যাঁক খ্যাঁক করে হাসতে পারে, সেটা না দেখলে ওরা কেউ বিশ্বাসই করতে পারত না। এটা কি রে? কোনো বোর্ডার নাকি ওই বুড়ির কেউ? সব থেকে বড় কথা, এর হয়েছেটা কি? দুশেন মাস্কুলার ডিস্ট্রফি। সকলে চমকে উঠল। বুড়িটা কখন ওদের পিছনে এসে দাঁড়িয়েছে ওরা খেয়ালই করেনি। মোমবাতির আলোয় বুড়ির মুখের কোঁচকানো চামড়া যেন সরীসৃপের গা বলে মনে হচ্ছে। বুড়ি ঠুকঠুক করে লাঠি ঠুকে ছেলেটির পাশে গিয়ে কপালে একটা চুমু খেল। তারপর চোখ বন্ধ করে রইল কয়েক মুহূর্ত। তারপর ওদের দিকে তাকিয়ে হিন্দিতে যা বলল তা খানিকটা এরকম: এই ছেলেটি বুড়িরই ছেলে। জন্মের সময় ছেলেটি সুস্থ স্বাভাবিক থাকলেও বয়স যত বাড়তে থাকে এক বিরল রোগ দানা বাঁধতে থাকে শরীরে। সেই রোগের নাম দুশেন মাস্কিউলার ডিস্ট্রফি। এই রোগে শরীরের ওজন কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। এই করতে করতে একসময় ব্রেনটুকু ছাড়া পুরো শরীরটাই প্যারালাইজড হয়ে যায়। তখন রোগীর শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। পুরো ঘটনাটা জানতে পেরে পরিবেশটা সত্যি ভারাক্রান্ত হয়ে উঠল। কুছ খানা মিলেগা? রিতম প্রশ্নটা করতেই সকলে ওর মুখের দিকে তাকালো। অপ্রাসঙ্গিক মনে হলেও এই নিস্তব্ধ পরিবেশে হঠাৎ ভারী হয়ে ওঠা এই আবহ হালকা করার জন্য এই অফ টপিক কথা বলা দরকার ছিল। বুড়ি ফের সেই অদ্ভুত ভঙ্গিমায় মাথাটা একপাশে হেলিয়ে সেই কান এঁটো করা শীতল হাসি হাসল। কি অদ্ভুত এই ঘাড় হেলিয়ে হাসিটা! দেখলেই বুকটা ছ্যাঁত করে উঠছে। ऊपर का घर साफ हो गया ना? পৃথার কথায় ফের মাথা হেলিয়ে কান এঁটো করা হাসি হেসে বুড়ি বলল, दरवाजा खुला हुआ है, अब देख लेंगे जब मैं जाऊं फिर। প্রত্যেকটা শব্দ কেটে কেটে উচ্চারণ করে হাতের মোমবাতিটা ওদের দিকে বাড়িয়ে দিল। ওরা একে একে নিজেদের লাগেজ তুলে যেই সিঁড়ি দিয়ে উঠতে যাবে, ঠিক সেই সময় উদিচি পিছন ঘুরে বুড়িটার দিকে তাকিয়ে বলে উঠল, माफ कीजिए, आप तो यहाँ पर बहुत दिनों से हैं। आपसे एक बात पूछना था। বুড়িটি অবাক চোখে তাকাতেই উদিচি বলল, आप खाकुर के बारे में कुछ जानती है क्या? আবার আবার সেই জিনিসটাই হলো। একক সময়ের ক্ষুদ্র অংশ, কিন্তু উদিচি স্পষ্ট দেখল বুড়ির জায়গায় ওখানে একটা কুচকুচে শরীর দাঁড়িয়ে। চোখ দুটো বড় বড় হয়ে ঝুলে পড়েছে যেন অক্ষিকোটর থেকে, মাথা হেলানো একদিকে, আর তীক্ষ্ণ দাঁতের সারি বের করা মুখ তার দিকে তাকিয়ে সেই কান এঁটো করা হাসি হাসছে। কয়েক মুহূর্ত, সাথে সাথে আবার সবকিছু স্বাভাবিক। मुझे कुछ नहीं पता, कुछ नहीं पता। डेस्क से मोमबत्ती ले लीजिए, जरूरत पड़ेगी आप लोगों को
জানলার কাছে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল উদিচি। মোমবাতির আলোয় দেখা গেল সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে খোলা জানলার বাইরে বেরিয়ে যাচ্ছে। সেই খোলা জানলা দিয়ে রাতের পাহাড়ের শব্দলহরী তাদের কানে এসে ধাক্কা মারছে। 10x12 একটা ঘর, দেওয়াল, মেঝে, ছাদ সবই কাঠের। ঘরের এক পাশে একটা ডাবল বেড, তাতে টান টান করে সাদা চাদর পাতা। পায়ের দিকে দুখানা কম্বল পরিপাটি করে ভাঁজ করে রাখা। ঘরের এক কোণে টেবিল চেয়ার, টেবিলের উপরে স্টিলের ফ্লাক্স, তার পাশেই মোমবাতিটা রাখা হয়েছে। মোমবাতির হালকা হলুদ শিখা তীর তীর করে কাঁপছে। ঘরের ভেতরটা আবছা অন্ধকার। ঘরের মধ্যে রিতম ঢুকেই উদিচির অন্যমনস্ক হয়ে সিগারেট খাওয়াটাকে দেখল। ডেকে এলাম দুজনকে, তবে পৃথা বাথরুমে যাবে, বলল ফ্রেশ হয়ে তারপর আসবে। বাথরুমটা কোথায়? উদিচি অস্বস্তি ভাবটা ঢেকেই প্রশ্নটা করল। ওই তো দেখলাম করিডোরের শেষ মাথায়। আবার একটা সিগারেটে দীর্ঘ টান। এমন সময় বনানী ওদের ঘরে ঢুকল। দোতলার প্যাটার্নটা নিচের তলারই মতো। সিঁড়ি দিয়ে উঠেই লম্বা করিডোর, করিডোরের দুই পাশে সার সার তালা বন্ধ ঘর। এর মধ্যে মুখোমুখি দুটো ঘরের ডান দিকের বড় ঘরটা ছেলেরা নিল, আর বাঁ দিকের অপেক্ষাকৃত ছোট ঘরটা মেয়েরা। এবার বলবি প্লিজ কি হয়েছে? দীপ্ত প্রশ্নটা করতেই উদিচি সিগারেটটা জানলার চৌকাঠে ঘষে নিভিয়ে দিল। তারপর দরজার পাল্লাটা বন্ধ করে ওদের দিকে ফিরল। তোদের সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে? মানে কোনো কিছুই অস্বাভাবিক মনে হচ্ছে না? মানে ভাই, আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে এখানে। আমার সিক্স সেন্স বলছে যা দেখছি, যা বুঝছি সেটা সত্যি নয়। এখানে সবকিছুর পেছনে এমন ভয়ঙ্কর কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না। আরে কি ভুলভাল বলছিস? কি দেখেছি না দেখেছি ভাই, এত রহস্য ভালো লাগছে না। একটু পরিষ্কার করে বল কি হয়েছে। একটা জোরে নিঃশ্বাস নিল উদিচি। তারপর খুব শান্ত স্বরে সকলের মুখের দিকে তাকিয়ে বলল, আমরা খাকুরের পাল্লায় পড়েছি। আরে ইয়ার, মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর ভাই? কি ভাঁট বকছিস বেকার বেকার। উপস্থিত বাকি তিনজনের মুখও প্রবল বিস্ময়ে ঝুলে পড়ল। হ্যাঁ, প্রথমে পথ হারিয়ে ফেলা, তারপর দিগ্ভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে এই রহস্যময় হোমস্টেতে এসে উপস্থিত হওয়া। একটু ভেবে দেখিস তো, এই ভ্যাপসা গন্ধ, এই নির্জনতা মৃত্যুর মতো কিনা। আর তাছাড়া জিনিসটা তোদের চোখে পড়েনি, কিন্তু আমি যখন খাকুরের কথা বুড়িকে বললাম, ওর চোখ মুখ এক পলকের জন্য এমনভাবে পাল্টে গেল যেন সে কোনো ভয়ঙ্কর অশরীরী। বিশ্বাস কর, সেই বুড়ি একদম ঠিক কথা বলেছিল। খাকুর আমাদের গন্ধ পেয়ে আমাদেরকে ওর কাছে টেনে নিয়ে আসছে। বাঁচতে চাইলে আমাদের এখন এই কটেজ ছেড়ে পালিয়ে যাওয়া উচিত। উদিচি কথাটা বলেই বাকিদের মুখের দিকে তাকালো। আবছা অন্ধকারে কারো মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। দেখ, আমার মনে হয় তোর রেস্টের প্রয়োজন। এতটা রাস্তা হেঁটে আসার ক্লান্তিতেই তুই ভুলভাল বকছিস। এক্স্যাক্টলি, ওই সাইকো বুড়িটার কথাগুলো শুনেছে, তাই জন্য এইসব মনে হচ্ছে এখন। শোন, এই খাকুর বাকুর কিচ্ছু হয় না, সব এখানকার লোকাল লোকেদের কুসংস্কার। ইটস আ মিথ ইয়ার। ভাই, এটা মিথ হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। কিন্তু বিশ্বাস কর, আমার সিক্স সেন্স বলছে এই বুড়ি, ওর ছেলে আর এই হোটেল, এই সবের আড়ালে একটা ভয়ঙ্কর গল্প আছে। ভেবে দেখ, ওর ছেলের পুরো শরীর প্যারালাইজড, অথচ ও কিন্তু এসেছিল একটা সাধারণ চাকা লাগানো হুইল চেয়ারে, যেটা পেছন থেকে না ঠেললে একজন প্যারালাইজড লোকের পক্ষে এগিয়ে আনা সম্ভব নয়। এবার একটু ভেবে বলতো, কে ঠেলছিল বুড়ির ছেলের ওই হুইল চেয়ার? আর সবচেয়ে রহস্যের কথা, বুড়ির বয়স থেকে আদৌ মনে হয় ওটা বুড়ির ছেলে। ছেলেটার বয়স 12 কি 13 হবে, আর বুড়ি তো। কয়েক মুহূর্ত সব চুপ। সত্যি এই ব্যাপারটা প্রথমে মাথায় আসেনি। জানিস, আমার মনে হয় উদিচি ঠিক বলছে। সত্যি কেউ তো ঠেলছিল ওই চেয়ারটা। আর বলিনি বটে, তবে আমারও এই কটেজে ঢোকার পর থেকে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে।
পাগল হয়ে গেছিস নাকি? পাহাড়ে জঙ্গলে এই অন্ধকারের মধ্যে কোথায় যাব? সবটাই তোদের হ্যালুসিনেশন। জঙ্গলে কত জীবজন্তু আছে তোর কোনো আইডিয়া আছে? আর শোন, তোদের এই হ্যালুসিনেশন যদি সত্যিও হয়ে থাকে ভাই, 5 জন আছি, লড়ে নেব। সব জিনিসের সাথে লড়াই করা যায় না দীপ্ত। দেখ, এখানে কিছু একটা খারাপ ঘটেছে, আর সেই সম্পর্কে উপযুক্ত প্রমাণ না পেলে আমি ভাই এখান থেকে যাচ্ছি না, কিছুতেই না। দীপ্ত গোয়ারের মতো জেদ করে বিছানায় বসে পড়ল। চাপা তর্কে উদিচি হাঁপাচ্ছে। সে এক দৃষ্টে মোমবাতির কম্পমান শিখার দিকে তাকিয়ে বলল, বেশ, আমার সাথে কেউ নিচে চল চল, কিছু না কিছু প্রমাণ তো ঠিক পাওয়া যাবে। বাথরুমের ভেতর ঢুকে দরজাটা ভেতর থেকে লাগাতেই একটা বিশ্রী বোটকা গন্ধ পৃথার নাকে ধাক্কা মারল। এই গন্ধটা সারা কটেজ জুড়ে থাকলেও এখানে যেন একটু বেশি। বাইরে ভালোই ঠান্ডা, অন্য কেউ হলে এই অন্ধকার বর্ষার রাতে মোটেও হয়তো গায়ে জল ছোঁয়াতো না, কিন্তু পৃথার চিরকাল একটু মাত্রাতিরিক্ত পরিষ্কার আর টিপটপ থাকার বাতিক। মোমবাতির মৃদু আলোয় দেখা গেল বাথরুমের মেঝেটা মোজাইকের হলেও দেওয়ালটা কাঠের। এক কোণে একটা নলওলা বেসিন, বেসিনের সামনে দেওয়ালে একটা বড় আয়না, সেটা বাষ্পে ঝাপসা হয়ে রয়েছে। একটা কোমোড রয়েছে, দেওয়ালের গায়ে একটা নল, আর তার নিচে রয়েছে একটা জল ভর্তি বালতি। বেসিনের ওপর মোমবাতিটা রাখতেই সামনের আয়নায় তার ঝাপসা প্রতিবিম্ব ফুটে উঠেছে। বেসিনের কল খুলতে শীতল জলধারা নেমে এলো ট্যাপ থেকে। জল দু হাতে ভরে মুখে ছেটাতেই মনে হলো বরফ জল যেন তার মুখে পড়ল। আর ঠিক তখনই একটা অপরিচিত শব্দে থমকে গেল পৃথা। আওয়াজটা তার মাথার দিক থেকে আসছে। ঠিক জলে ভেজা কাছে আঙুল চেপে টানলে যেমন ক্যাঁচকোঁচ আওয়াজ বেরোয়, এও তেমনই। শব্দটা একেবারে তার মাথার উপর থেকে আসছে। একটা অজানা আতঙ্কে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালো, আর দাঁড়াতেই সামনের আয়নায় চোখ পড়ল। সারা শরীর প্রবল আতঙ্কে জমে গেল যেন। পৃথা টের পাচ্ছে ওর হাত পা অবশ হয়ে এসেছে, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ও দেখল ওপারের মূর্তিটা ধীরে ধীরে আয়নার উপরে হাত বোলাচ্ছে, আর উল্টো দিকের প্রতিবিম্বটা স্পষ্ট হয়ে ফুটে উঠছে ওর ঠিকরে বেরিয়ে আসা চোখের সামনে। একটা কালো মূর্তি আয়নার ভেতরের দিক থেকে তার দিকে তাকিয়ে হাত নাড়ছে। সেই কালো মূর্তির নাক কান কিছুই নেই, শুধু আছে ন্যাড়া চোখের বদলে দুটো ডিমের সাইজের সাদা মাংসপিণ্ড আর একটা আকর্ণ বিস্তৃত হাসি, যার মাড়ির উপরে থরে থরে সাজানো রয়েছে তীক্ষ্ণ দাঁতের শাড়ি। কে? ওখানে কে? এই দাঁত, এই হাসি তার ভীষণ চেনা, ভীষণ, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না সে। ঠিক এমন সময় দপ করে বাথরুমের মোমবাতিটা নিভে গেল। পৃথা টের পেল কেউ ওর ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলে চাপা স্বরে বলে উঠল, ফটো ফ্রেমের কাছ থেকে সরে এলো উদিচি। হাতে ধরা মোবাইলের উজ্জ্বল ফ্ল্যাশ লাইটের আলো তখনও সেই ফটো কোলাজের ওপরে। প্রবল আতঙ্কে
তার মুখ থেকে যেন কথা বেরোচ্ছে না। আচমকাই উদিচির মনে পড়ে গিয়েছিল লাগেজের মধ্যে ঢুকিয়ে রাখা মোবাইলের ফ্ল্যাশের কথা। নেটওয়ার্ক না থাকলেও ব্যাটারি তখনও কিছুটা অবশিষ্ট ছিল। কিরে, কিছু পেলি? চাপা গলায় প্রশ্ন করে উঠল রিতম। ওরা এখন নিচের করিডোরে দাঁড়িয়ে। করিডোরটা পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। রিতম তখনও ভেবেছিল নিচে অন্তত কিছুটা আলো পাওয়া যাবে, কারণ বুড়িকে ওদের জন্য কিছু খাবার বানানোর কথা বলা হয়েছিল। কিন্তু যখন ওরা নিচে এলো, চারিদিকে খুটখুটে অন্ধকার। উদিচিকে বেশ বেশ করে সে কথা জানাতেই উদিচি একটা পরিহাসের হাসি হাসল। সে জানতো এমন কিছুই হবে, কিন্তু বাকিরা কেউ তাকে বিশ্বাস করেনি। ইচ্ছে ছিল বুড়ি কোন ঘরে থাকে সেটা খুঁজে বের করা, কিন্তু তার আগেই উদিচির দৃষ্টি চলে গেল ডেস্কের পিছনের দেওয়ালে আটকানো সেই ফটো ফ্রেমে। অন্ধকার করিডোর ডিঙিয়ে ওরা দুজনেই ডেস্কের পিছনে হাজির হলো। উদিচি মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো জ্বালিয়ে খুঁটিয়ে দেখতে গিয়েই ভয়ে ছিটকে গেল। এ কি দেখছে সে? চাপা গলায় রিতমকে কাছে ডেকে উদিচি কতকগুলো ছবি নির্দেশ করল। তারপর একটি পুরনো ছবির দিকে নির্দেশ করে বলল, একে চিনতে পারছিস? রিতম দেখল ছবিটিতে বসে আছে এই হোটেলের বুড়িটা। তখন একটু কম বয়স, তার পাশে একটা খালি হুইল চেয়ার, আর অন্য পাশে একজন যুবক। উদিচি সেই যুবককে নির্দেশ করছে। রিতম সঙ্গে সঙ্গে চমকে উঠল। এ তো সেই লোকটা যে আমাদের সান্দাকফু থেকে শর্টকাট ধরবার পরামর্শ দিয়েছিল। ছবি অনুযায়ী এই বুড়ির বড় ছেলে। ও ইচ্ছে করে আমাদের ভুল পথ বলেছিল যাতে আমরা হারিয়ে যাই, আর খাকুরের কবলে পড়ে পথ গুলিয়ে এখানে এসে উঠি। আরেকটা ব্যাপার জানিস, আমার লোকটাকে সান্দাকফুতে দেখেই বড় চেনা চেনা ঠেকছিল। এখন মনে পড়ছে লোকটাকে আমি মানেভঞ্জন আর টুমলিং দুই জায়গাতেই দেখেছি। অর্থাৎ লোকটা আমাদের প্রথম থেকেই ফলো করছিল। এসব কি বলছিস? কিন্তু এসব করে ওর লাভ কি? পাহাড়ের সেই বুড়ি কি বলেছিল মনে আছে? পাহাড়ের কিছু লোক খাকুরের সাধনা করে, খাকুর তার অধীনস্থ সকল মানুষদের ইচ্ছে পূরণ করে, বদলে শুধু খাকুরকে ভোগ দিতে হয়। এবার এই ছবিগুলো দেখ। কথাটা বলেই সে কতকগুলো ছবি নির্দেশ করল। রিতম দেখল প্রথম দিকে ছবিগুলোতে বুড়ি, তার বড় ছেলে আর হুইল চেয়ারে শোয়া ছোট ছেলে উপস্থিত। কিন্তু একটা সময় পরে ছবিতে শুধু বুড়ি আর বড় ছেলের সঙ্গে খালি হুইল চেয়ারের ছবি। মানেটা বুঝতে পারছিস? উদিচি কাঁপা গলায় প্রশ্নটা করতেই রিতম মাথা নাড়ল। নিশ্চিত নই, তবে সমস্ত তথ্যই একটা গল্পকেই নির্দেশ করছে। এই পরিবারের ছোট ছেলে অনেকদিন আগেই মারা গিয়েছিল বিরল রোগে, কিন্তু বুড়ি তার ছোট ছেলেকে ফিরে পেতে চায়, তাই সে খাকুরের শরণ নেয়। খাকুর তার ছোট ছেলেকে ফিরিয়ে দেয়, বদলে এই পরিবার খাকুরকে ভোগ নিবেদন করবার প্রতিশ্রুতিতে রাজি হয়। পরিবারের বড় ছেলে আমাদের মতো টুরিস্টকে প্রতি অমাবস্যায় দিকভ্রান্ত করে খাকুরের মুখের গ্রাস হিসেবে নিবেদন করে, যাতে খাকুর ওর বুড়ি মায়ের কোলে তার অসুস্থ ছেলেকে ফিরিয়ে দিতে থাকে। তার মানে আমরা হ্যাঁ, এখনই এই হোটেল ছেড়ে পালাতে হবে। বাঁচতে গেলে পালাতে হবে এখনই। কথাটা শেষ করতে পারল না উদিচি। হঠাৎ তার চোখ আটকে গেল অন্ধকার করিডোরের শেষ মাথায়। ডান দিকের একটা ঘর থেকে লাল আলোর তিরচা আভা করিডোরে পড়ে কাঁপতে শুরু করেছে। মোমবাতি হাতে
দোতলার করিডোরে বেরিয়ে এসেছে দীপ্ত আর বনানী। মোমবাতির কাঁপা কাঁপা হলদেটে আলো অন্ধকারে ডুবে থাকা দোতলার করিডোরে একটা ভুতুড়ে আবহ তৈরি করেছে। উদিচি আর রিতম নিচে যাওয়ার আগে ওদের অনেকবার বারণ করেছিল বাইরে বেরোতে। ওরা চুপচাপ বসেও ছিল ঘরের মধ্যেই, কিন্তু আচমকা বারান্দার কাঠের মেঝেতে একটা চেনা মচমচ শব্দে দুজনেই চমকে উঠল। একটা ভারী কিছুর মচমচ শব্দ, সেই সঙ্গে যান্ত্রিক একটা ক্যাচ কোঁচ শব্দ। চুপ 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 চুপ, এটা সেই হুইল চেয়ারটার শব্দ না? দোতলায় কি করছে? দীপ্ত অবাক হয়ে তাকালো বনানীর দিকে। বনানীর নিঃশ্বাস ঘন হচ্ছে। সে ভয় পেয়ে কোনো মতে মাথা নাড়তেই দীপ্ত উঠে দাঁড়ালো। তাহলে গোটা ব্যাপারটা ভুতুড়ে নয়, স্রেফ ধাপ্পাবাজি। কি কি করছিস? কোথায় যাচ্ছিস? আরে তুই আয় আমার সঙ্গে, উদোকে বোঝাতে হবে যে ও চূড়ান্ত ভুল। কথাটা বলার সঙ্গে সঙ্গে দীপ্ত ঘরের বাইরে বেরিয়ে আসতেই বনানীও তার পিছু নিল। কিন্তু বাইরের করিডোরে বেরোতেই আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। চল ভেতরে চল, ওসব হয়তো আমাদের শোনার ভুল। বনানী কথাটা শেষ করতে পারল না। তার আগেই আবার ক্যাঁচকোঁচ শব্দ শুনতে পাওয়া গেল অন্ধকার বাথরুমের দিক থেকে। ওরা ধীরে ধীরে এগোতেই হালকা মোমবাতির আভায় টের পেল বাথরুমের দরজার বাইরে স্টিলের হুইল চেয়ারটা নড়ছে। কেউ বসে আছে ওর ওপর, কিন্তু বোঝা যাচ্ছে না কে। দুজনেরই গলা শুকিয়ে কাঠ। আচমকা ওদের দুজনের পা কে যেন টেনে কাঠের মেঝেতে গেঁথে দিল। মোমবাতির আলোয় হুইল চেয়ারটা এখন অনেকটা স্পষ্ট। সেই আলোয় দেখা গেল হুইল চেয়ারের বসার জায়গা থেকে পৃথার হাঁ হয়ে যাওয়া কাটা মুন্ডুটা ওদের দিকে তাকিয়ে আছে। আর হুইল চেয়ারের পিছনে দাঁড়িয়ে ওদের দিকে হাত নাড়াচ্ছে একটা কালো মূর্তি, যার ঘাড় এক পাশে হেলানো আর আকর্ণ বিস্তৃত একটা রক্ত জল করা হাসি। প্রায় শব্দ না করে দরজাটার কাছে এসে দাঁড়ালো উদিচি আর রিতম। লাল আলোর আভার সঙ্গে সঙ্গে একটা মৃদু সুর ভেসে আসছে ঘরের ভেতর থেকে। ওরা খুব সাবধানী হয়ে দরজার ফাঁকে চোখ রাখল, আর রাখতেই যা দেখল তাতে ওদের সারা শরীর কেঁপে উঠল এক হিম শীতল আতঙ্কে। ঘরের এক পাশে উনুন জ্বলছে, তারই লালচে আভা ছড়িয়ে পড়ছে ঘরে। সেই আলোয় দেখা গেল তিনটে মানুষের মৃতদেহ মেঝেতে স্তূপের আকারে ঘরের মাঝখানে পড়ে, আর একটা অদ্ভুত দর্শন জীব সেই স্তূপের উপরে উবু হয়ে বসে রয়েছে। জীবটির ন্যাড়া মাথা, রুগ্ন শরীর দেখলে মনে হয় হাড়ের খাঁচা, তার উপর কুচকুচে কালো চামড়ার আস্তরণ। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে পড়তে চাইছে অক্ষিকোটর থেকে। দুটো পায়ের পাতার বদলে দুটো করতল দেহের ভার ধরে রেখেছে। আর বুড়িটা সেই স্তূপের পাশে হাঁটু মুড়ে বসে প্রণামের ভঙ্গিতে একটা সুর আউড়ে চলেছে, যেন প্রার্থনা করছে। ঠিক এমন সময় রিতমের চোখ লাশের স্তূপের উপর পড়তেই একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। উদিচি সেই দিকে তাকাতেই দেখল যে এই লাশগুলোর উপরে বসে অদ্ভুত দর্শন জীবটা মৃতদেহ খাচ্ছিল, সেগুলো দীপ্ত, বনানী আর পৃথার। এর মধ্যে পৃথার দেহটা মুন্ডহীন হলেও তার পোশাক দেখে তাকে ঠিক চিনতে পারল ওরা। রিতমের আর্তনাদ
ঘরের মধ্যে উপস্থিত দুজনের কানেও পৌঁছেছে, কারণ তারা দুজনেই একসঙ্গে দরজার দিকে ফিরে তাকিয়েছে। বুড়িটা লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো, তারপর ঘাড় একপাশে হেলিয়ে সেই শিরশিরে কান এঁটো করা হাসিটা হাসলো। আর অদ্ভুত জীবটা এক অদ্ভুত ছন্দে সোজা হয়ে উঠে দাঁড়ালো, তারপর চার হাতে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে এগিয়ে এলো ওদের দিকে। চলে আয় রিতম, আর দাঁড়াস না। কথাটা বলেই দরজার দিকে ছুটলো উদিচি, কিন্তু আচমকা খেয়াল হলো রিতম তার পিছু পিছু আসছে না। চমকে ঘুরতেই সে দেখলো রিতম তার দিকে তাকিয়ে। ঘরের আলো তার মুখের উপর পড়েছে। সেই আলোয় দেখা গেল ওর চোখে জল। তুই যা, পালা, পালিয়ে যা। আমি একে আটকাচ্ছি। আর তুই? প্রবল বিস্ময়ে উদিচির মুখ থেকে কোনো কথা সরল না। আমার পালিয়েও আর লাভ নেই রে। যে জীবনে পৃথা নেই, বাকিরা নেই, সেই জীবন আমি আর চাই না। কিন্তু তোকে বাঁচতেই হবে। পালা। কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে সেই ঘরের মধ্যে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল রিতম। এক মুহূর্ত, তারপরেই একটা তীব্র আর্তনাদ ছড়িয়ে পড়ল সারা কটেজে। আতঙ্কে শিউরে উঠল উদিচি। সে আর দেরি করল না, গাঢ় অন্ধকারে ধাক্কা মারতেই মেন দরজাটা খুলে গেল। একটা ঠান্ডা শীতল হাওয়া ছুঁয়ে ফেলল ওকে। প্রাণ হাতে নিয়ে দৌড়ল উদিচি। পালাতে হবে তাকে, পালাতেই হবে। তাকে বাঁচাতে রিতম নিজের জীবন দিয়েছে, তাকে পালিয়ে বাঁচতেই হবে। অন্ধকার পাইন বনের রাস্তা বরাবর সে যখন ছুটতে শুরু করলো, ঠিক তখনই কটেজের মেন গেটের বাইরে লাঠি ঠুকতে ঠুকতে বুড়িটা বেরিয়ে এলো। তারপর পলায়মান উদিচির দিকে তাকিয়ে ঘাড় এক পাশে হেলিয়ে সেই কান এঁটো করা হাসিটা হাসলো। উদিচি জানে না, কিন্তু আমরা জানি ও একটু পরে আবার ফিরে আসবে এখানে। ও বারবার ফিরে আসবে এখানে, ততক্ষণ ফিরে আসবে যতক্ষণ না ক্লান্ত হয়ে পড়ছে। ও জানে না একবার ধরা পড়লে খাকুরের হাত থেকে কারো মুক্তি নেই, কিছুতেই নেই।